নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। বন্ধুরা, গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে এলাম। অন্নপূর্ণা যোজনায় সমস্যা যেন মিটছে না। যারা ইতিমধ্যেই টাকা পেয়ে গিয়েছেন তাদের জন্য এবার কিন্তু নতুন ফর্ম প্রকাশিত হয়েছে। এই ফর্ম ফিল আপ না করলে আগামীতে কিন্তু আপনাদের টাকা আটকে যেতে পারে। ইতিমধ্যেই বিভিন্ন পঞ্চায়েতের অধীনে বিভিন্ন আশাকর্মীদের মাধ্যমে এই ফর্ম কিন্তু বাড়ি বাড়ি বিলি করা হচ্ছে, যে ফর্মের মধ্যে আবারও বেশ কিছু তথ্য চাওয়া হচ্ছে এবং সেই তথ্যগুলো ফিল আপ করার পরে সেই আশাকর্মীরা তারা কিন্তু সিগনেচার করে সেই ফর্মগুলো জমা নিচ্ছেন। ইতিমধ্যেই এই অন্নপূর্ণা যোজনা নিয়ে একাধিক নিয়ম পরিবর্তন হয়েছে, যার মধ্যে সম্প্রতি জানা হয়েছিল যে আশাকর্মীরা এই প্রকল্পের টাকা পাবে না, প্যারা টিচার হলে এই প্রকল্পে টাকা পাবে না, সেই সঙ্গে বাড়িতে স্থায়ী সরকারি চাকরি করে এমন সদস্য থাকলে এই প্রকল্পে টাকা পাওয়া যাবে না। এরকম নতুন করে বিভিন্ন শর্ত কিন্তু আরোপ করা হয়েছিল এবং তারপরে এই নতুন ফর্ম প্রকাশিত হয়েছে। এই ফর্মে কী কী লিখতে হবে, কী কী ফিল আপ করতে হবে, সমস্ত কিছু আজকের ভিডিওতে জানাবো। সেই সঙ্গে জানিয়ে রাখি, এই ফর্ম কিন্তু আপনারা অনলাইনে পাবেন না, আশাকর্মীদের মাধ্যমে বাড়ি বাড়ি দেওয়া হচ্ছে। যদি আপনাদের বাড়ি এরকম ফর্ম আসে তাহলে কিন্তু সেই ফর্ম আপনাদের ফিল আপ করে জমা করতে হবে। চলুন দেখে নেওয়া যাক সেই ফর্ম এবং পরপর আপনাদেরকে বুঝিয়ে দিই কোথায় কী লিখতে হবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, অন্নপূর্ণা যোজনার নতুন ফর্ম প্রকাশিত হয়েছে। ইতিমধ্যে যারা এক কিস্তি বা দু কিস্তির টাকা পেয়ে গেছেন তাদেরকে এই ফর্ম ফিল আপ করতে হচ্ছে। দেখুন, বলা হয়েছে অন্নপূর্ণা যোজনার পারিবারিক স্তরের তথ্য সংগ্রহ, ফর্ম সংক্রান্ত অনুসন্ধান প্রতিবেদন। এখানে প্রথমেই বলা হয়েছে প্রথম লাইনে অ্যাপ্লিকেশন আইডি। আপনারা যারা অনলাইনে অ্যাপ্লাই করেছিলেন আপনাদের একটা রিসিভ কপি দিয়েছিল সার্ভার ক্যাপ থেকে বা যেখান থেকে ফর্ম ফিল আপ করেছিলেন, সেখান থেকে একটা প্রিন্ট আউট এসেছিলো এবং সেখানে আপনাদের অ্যাপ্লিকেশন আইডি নাম্বারটা লেখা ছিল। সেই আইডি নাম্বার দেখে দেখে এখানে আপনারা বসিয়ে দেবেন। এরপরে দেখুন বন্ধুরা, আধার নাম্বার লিখতে হবে, তারপরে এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের নাম্বার লিখতে হবে, তারপরে HOF হেড অফ ফ্যামিলি তার নাম লিখতে হবে। তো এখানে কার আধার নাম্বার দেবেন এবং কার এপিক কার্ডের নাম্বার দেবেন। দেখুন, আপনাদের ফর্মে যে হেড অফ ফ্যামিলি রয়েছে অর্থাৎ পরিবারের প্রধান যাকে বানিয়েছেন তার নামটা এখানে লিখবেন, ঠিক আছে, হেড অফ ফ্যামিলির পাশে, এবং তার আধার কার্ডের নাম্বারটা এই আধার নাম্বারের পাশে লিখতে হবে, তার ভোটার কার্ডের নাম্বারটা এপিক নাম্বারের পাশে ঘরে লিখতে হবে। এরপরে দেখুন 2 নাম্বার যে লাইনটা রয়েছে সেখানে আমির পর কী লিখতে হবে, যিনি অন্নপূর্ণা যোজনায় টাকা পাচ্ছেন তার নামটা এখানে লিখতে হবে, ঠিক আছে। এবার যদি একই পরিবারে একাধিক মহিলা থাকেন এবং তারা অন্নপূর্ণা যোজনায় টাকা পাচ্ছেন তাহলে কিন্তু তাদের প্রত্যেকের আলাদা আলাদা ফর্ম ফিল আপ করতে হবে, একটা ফর্মে কিন্তু হবে না, ঠিক আছে। এরপরে বলা হচ্ছে স্বামী বা পিতা বা শ্বশুর। এবার আপনার ক্ষেত্রে যেটা হবে, আপনার স্বামী থাকলে স্বামীর ওপর টিকমার্ক করবেন, বাবা থাকলে পিতার ওপর টিকমার্ক করবেন, আর যদি শ্বশুর থাকে তাহলে কিন্তু শ্বশুরের ওপর টিকমার্ক করতে হবে এবং যেটার ওপর টিকমার্ক করবেন তার নাম এখানে লিখতে হবে। যদি স্বামীর ওপর টিকমার্ক করেন তাহলে স্বামীর নাম লিখে দেবেন। এবার অনেকেরই একটা প্রশ্ন রয়েছে, এই ফর্মটা ইংরাজিতে ফিল আপ করবো নাকি বাংলায় ফিল আপ করবো। তো যেটা আপনাদের সুবিধা হবে সেটা আপনারা করবেন, তবে ইংরেজিতে ফর্ম ফিল আপ করাই কিন্তু ভালো হবে, কারণ সমস্ত ডেটাগুলো কিন্তু পোর্টালে যখন আপডেট করা হয় বা মিলিয়ে দেখা হয় তখন কিন্তু ইংলিশেই সেগুলো এন্ট্রি করা হয় বা মিলিয়ে দেখা হয়, তো ইংলিশে লেখাই ভালো। এবারে গ্রামের পাশের ঘরে আপনার গ্রামের নাম লিখবেন, তারপরে দেখুন গ্রাম পঞ্চায়েতের নাম লিখবেন, তারপরে ব্লকের পাশে আপনাদের ব্লকের নাম লিখবেন, তারপরে জেলার পাশে আপনাদের জেলার নাম লিখবেন। এরপরে দেখুন বলা হয়েছে এর দ্বারা দাখিলকৃত আবেদনটি যাচাই করেছি, অর্থাৎ যিনি আসবেন আপনাদের বাড়ি এই ফর্মটা নিয়ে তো তিনি কিন্তু এগুলো দেখে নেবেন ঠিকঠাক আছে কি না এবং তিনি দেখে নেবেন যে সমস্ত কিছু যাচাই করা হয়েছে কি না, তো তিনি যাচাই করবেন। তারপরে যেটা বলা হয়েছে আমি আবেদনপত্রটি এবং তাতে প্রদত্ত তথ্য সঠিক পেয়েছি, তো এগুলো কিন্তু আপনাদের জন্য না, যিনি আসবেন তিনি দেখে নেবেন এই বিষয়গুলো। অতএব আবেদনপত্রটি গ্রহণ করার জন্য সুপারিশ করছি, ঠিক আছে, অথবা নিম্নলিখিত কারণগুলি একটি থাকার জন্য আবেদনপত্রটি প্রত্যাখ্যান করছি। অর্থাৎ যদি সব কিছু ঠিকঠাক থাকে আপনাদের ফর্মে তাহলে কিন্তু আপনাদের ফর্মটা সুপারিশ করা হবে, অর্থাৎ আপনাদের আগামীতে টাকা পেতে কোনো সমস্যা হবে না। তবে এখানে নিচে একাধিক পয়েন্ট রয়েছে, এখানে মোট 7টি কারণ রয়েছে, যে কারণগুলোর মধ্যে একটি কারণ থাকলে কিন্তু আপনি টাকা পাবেন না। এবার কারণগুলো কি? 1 নম্বরে বলা হয়েছে আবেদনকারী অবৈধ অভিবাসী, অর্থাৎ আবেদনকারী ভারতীয় নাগরিক নন। এবার যিনি আসবেন যাচাই করার জন্য তিনি দেখে নেবেন যে ভারতীয় নাগরিক কি নাগরিক না।
নাগরিক হলে এখানে টিকমার্ক তিনি করবেন না। আর এই যে বক্সগুলো দেওয়া আছে প্রত্যেকটার অপশানের পাশে এই যে বক্স রয়েছে এগুলো কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে না। যিনি আপনাদের বাড়ি আসবেন তিনি কিন্তু এই বিষয়গুলো চেক করে বক্সগুলো ফাঁকা রাখবেন বা টিকমার্ক করবেন। এবার দেখুন, যদি আপনি ভারতীয় নাগরিক হয়ে থাকেন আপনাদের এখানে টিকমার্ক করবে না, এই বক্সটাই ফাঁকা রেখে দেবে। যদি কেউ ভারতীয় নাগরিক না হয়ে থাকে এবং টাকা পাচ্ছে তাহলে কিন্তু এই বক্সে তিনি টিকমার্ক করবেন, মানে যিনি আপনাদের বাড়ি ভেরিফিকেশান করতে আসবেন। এরপর 2 নম্বর পয়েন্টে বলা হচ্ছে পরিবারে স্থায়ী সরকারি চাকরিজীবী বর্তমান। আপনাদের পরিবারে যদি স্থায়ী সরকারি চাকরিজীবী থাকে, ধরো আপনাদের ফ্যামিলির মধ্যে কোনো একজন সরকারি চাকরি করে এবং পার্মানেন্ট স্টাফ সরকারের, তাহলে কিন্তু এখানে টিকমার্ক তিনি করবেন এবং আপনি এই প্রকল্পে আর টাকা পাবেন না। এরপর 3 নম্বর পয়েন্টে বলা হয়েছে আবেদনকারী AWW, AWH, আশাকর্মী অথবা প্যারা টিচার। অর্থাৎ আবেদনকারী যদি আশাকর্মী হয়ে থাকে বা প্যারা টিচার হয়ে থাকে বা যে ICDS কর্মী রয়েছেন AWW এবং AWH, ঠিক আছে, তাহলে কিন্তু তিনি এই প্রকল্পে টাকা পাওয়ার যোগ্য না এবং এর পাশের বক্সে যিনি ভেরিফিকেশান করতে আসবেন তিনি টিকমার্ক করে দেবেন। আর যদি এগুলোর মধ্যে কিছু না হয়ে থাকেন আপনি, তাহলে এগুলো টিকমার্ক করবে না, ফাঁকা রেখে দেবে। 4 নম্বর পয়েন্টে বলা হচ্ছে আবেদনকারী আয়কর দেন। আবেদনকারী আয়কর দেন কিনা সেটাও কিন্তু দেখা হবে এবং যদি তিনি আয়কর দেন তাহলে এখানে পাশের বক্সে টিকমার্ক করবে, না হলে ফাঁকা রাখবে। তারপরে 5 নম্বরে বলা হয়েছে আবেদনকারী সরকারি পেনশনভোগী কিনা। তো এটাও কিন্তু চেক করা হবে যে আবেদনকারী সরকারি পেনশনভোগী কিনা, পেনশন পায় কিনা। তো পেনশন পেলে এখানে পাশের বক্সে টিকমার্ক করবে, আর না পেলে ফাঁকা রেখে দেবে। 6 নম্বর পয়েন্টে বলা হয়েছে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা নন। অর্থাৎ আবেদনকারী যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা না হয়ে থাকেন তাহলে কিন্তু এখানে টিকমার্ক করবে, আর স্থায়ী বাসিন্দা হলে টিকমার্ক করবে না, ফাঁকা রেখে দেবে, ঠিক আছে। এবং 7 নম্বরে বলা হয়েছে অন্যান্য কারণ লিখুন। এছাড়া অন্যান্য কোনো কারণ থাকলে, অর্থাৎ ফর্মটা রিজেক্ট করার ক্ষেত্রে অন্যান্য কোনো কারণ থাকলে সেটা কিন্তু লিখতে হবে এখানে। যিনি এখানে ভেরিফিকেশান করতে আসবেন তিনি লিখবেন। আর যদি আপনাদের ফর্মে কোনো অসুবিধা না থাকে, অর্থাৎ কোনো ভুল না থাকে এবং যে ক্রাইটেরিয়াগুলো দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে সেগুলো আপনি সমস্ত কিছুই ঠিকঠাক আছে, সেগুলো আপনি মিলিয়ে নিয়েছেন, তাহলে কিন্তু আপনাদের ফর্মটা রিজেক্ট হওয়ার কোনো কারণ নেই, আপনারা আগামীতে কিন্তু টাকা পাবেন, ঠিক আছে। তো এগুলো দেখে নেবে যিনি ভেরিফিকেশান করতে আসবেন। তারপরে তিনি এখানে তারিখ দেবেন, স্থানটা লিখবেন এবং তারপরে এখানে স্বাক্ষরের পাশে সিগনেচার করবেন, সই করবেন। তারপরে নাম, যিনি ভেরিফিকেশান করবেন তার নাম লিখবেন এবং তার নিচে পদ, তিনি কোন পদে রয়েছেন, আশাকর্মী রয়েছেন নাকি অন্য কোনো স্টাফ রয়েছেন সরকারে, সেটা কিন্তু লিখবেন তিনি এবং লেখার পরে সেই ফর্ম তিনি জমা নিয়ে নেবেন, ঠিক আছে। তো বুঝতেই পারলেন, এরকম বাড়ি বাড়ি কিন্তু ফর্ম দেওয়া হচ্ছে, সেই ফর্ম ভেরিফিকেশান করে ফিল আপ করিয়ে জমা নেওয়া হচ্ছে।